রবীন্দ্র সরোবর, ঢাকুরিয়া লেক, বালিগঞ্জ লেক নাকি লেক, কোন নামে ডাকবো? 1958 সালে ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এই জায়গার নাম দেন রবীন্দ্র সরোবর রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। অতএব নো ডাউট, নো নিকনেমস, অনলি রবীন্দ্র সরোবর। আর এই রবীন্দ্র সরোবরকে বলা হয় দক্ষিণ কলকাতার ফুসফুস। আপনারা শুনলে অবাক হবেন, দিস ইজ হিউম্যান মেড লেক। এটা কিন্তু ন্যাচারাল না, এটাকে তৈরি করা হয়েছে। একসময় একটা জলাজমি ছিল, সেটা খুব ছোট, আর কিছু মুসলিম কমিউনিটি এখানে ছিল। 1920s-এর প্রথম দিকে ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এই লেক খোঁড়ার কাজ শুরু করে এবং 1929-এ সেই কাজ শেষ হয়। টোটাল এরিয়া হচ্ছে 192 একর্স, তার মধ্যে জলের জায়গাটা হচ্ছে 73 একর। আর এছাড়া অনেক কিছু রয়েছে, মানে প্রচুর গাছ, ক্লাব, বাচ্চাদের খেলার জায়গা, ড্রয়িং ক্লাব, সুইমিং ক্লাব, অনেক কিছু রয়েছে এখানে। আর এই টোটাল এরিয়াতে না 50টিরও বেশি প্রজাতির গাছ রয়েছে, মানে সব প্রজাতির গাছের সামনে সামনে নাম লেখা রয়েছে। আপনি যদি বৃক্ষপ্রেমী হন তাহলে অবশ্যই এই জায়গাটা একবার আসুন। এর মধ্যে হয়েছে একটা ঘটনা। গ্রিন ট্রাইব্যুনাল পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে এখানে ছট পুজোর জিনিসপত্র ফেলার জন্য একটা নিষেধাজ্ঞা জারি করে। গ্রিন ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে 2019 সালে গেটে যে তালা মারা হয়েছিল ছট পুজোর সময়, সেগুলোকে ভাঙচুর করা, ভেতরে ঢুকে বাজি ফোটানো, মর্নিং ওয়াকারদের যথেচ্ছ গালাগালি করা, এইসব করা হয়। অন দ্য ভেরি নেক্সট ইয়ার 2020-তে বাংলা পক্ষ এই ছট তাণ্ডবের বিরুদ্ধে একটা বিরাট জনমত গড়ে তোলেন। এদিকে গ্রিন ট্রাইব্যুনালের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কেএমডিএ। ভাবুন একবার, কেএমডিএ কি করলো? হাইকোর্টের কাছে পাত্তা না পেয়ে সোজা চলে গেল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে বললো যে না, হাইকোর্ট যা রায় দিয়েছে সেটাই ঠিক, শুধু রবীন্দ্র সরোবরের জলে নয়, পাশে সুভাষ সরোবর আছে, সেই জলেও ছট পুজোর জিনিসপত্র ফেলা যাবে না। আর রিসেন্টলি নগর উন্নয়ন দফতর 10 কোটি টাকা স্যাংশন করেছে সৌন্দর্যায়নের জন্য পুরো এই এরিয়াটাকে। আর এই পুরো এরিয়ার মধ্যে রয়েছে আমাদের প্রিয় নজরুল মঞ্চ, ক্যালকাটা রোয়িং ক্লাব, বেঙ্গল রোয়িং ক্লাব, লেক ক্লাব এবং কলকাতা বিশ্ববিদ্যালয় রোয়িং ক্লাব। এছাড়া আছে সুইমিং ক্লাব, বাচ্চাদের খেলার জায়গা, রবীন্দ্র সরোবর স্টেডিয়াম যার ক্যাপাসিটি 26,000, কলকাতার একমাত্র জাপানি বুদ্ধ মন্দির, আর দুর্দান্ত দুর্গা মিউজিয়াম, যার ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। এই ভিডিওর শেষে আমি এন্ড কার্ডে দিয়ে দেবো, যারা এখনো দেখেননি তারা দেখে নেবেন। এত সুন্দর আর এত পরিমাণে জল দেখলে, বিশেষত গরমকালে একটু নেমে পড়তে ইচ্ছাই করে, চান করতে ইচ্ছা করে। এই জলে কিন্তু সুইমিং করা বারণ, তবুও এলাকার কিছু বেপরোয়া ছেলেপুলে যখন তখন ঝাঁপ দেয় এই জলে। বারণ তার কারণ হচ্ছে এর আগে অ্যাক্সিডেন্টও হয়েছে, কারণ আমি বললাম এখানে রোয়িং ক্লাব রয়েছে। নৌকোর সাথে মানুষের ধাক্কা লেগেছে, মাথা ফেটেছে, আর জলের মধ্যে এগুলো হওয়া মানে বুঝতেই পারেন যে কী হতে পারে, সেই জন্য বারণ। তবুও লোকজন ঝাঁপ দেয়, কিন্তু এখানে সিকিউরিটি কিন্তু ভীষণ তৎপর। আগের দিন যেদিনকে আমি দুর্গা মিউজিয়ামের ভিডিও করতে এসেছিলাম, সেদিনকে আমার চোখের সামনে এই ঘটনা ঘটেছে। তারা ঝাঁপ দিয়েছে, সিকিউরিটি এসে ধরেছে, তাদের জল থেকে তুলেছে। সেই জন্য এই রিকোয়েস্টটুকু করছি যে এখানে এলেও কেউ ওই সুইমিং কস্টিউম পরে জলে নেমে পড়বো এরকম প্ল্যান করে আসবেন না প্লিজ। রবীন্দ্র সরোবরে কী করে এসে পৌঁছবেন? এখানে অনেকভাবে আসা যায়, অনেকগুলো গেট আছে, 12খানা গেট আছে। লেক গার্ডেন স্টেশনের ওদিকে নেমে আসতে পারেন, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নেমে আসতে পারেন। আমি এসেছি গোল পার্কের দিক থেকে, 12 নম্বর গেট থেকে ঢুকে, যে দিক দিয়ে খুশি আসতে পারেন। একটু গুগল ম্যাপে দেখে নিলে সুবিধা হয় যে এখানে কীভাবে আসা যায়। তবে যদি গোলপার্ক থেকে আসেন, গোলপার্ক থেকে একটুখানি সাদার্ন এভিনিউ দিয়ে ঢুকে নজরুল মঞ্চের দিকে ঢুকলেই বাঁ দিকে এন্ট্রান্স লেখা রয়েছে গেট নাম্বার 12, সেখান থেকে ঢুকে পড়লে চলে আসতে হবে। তবে এখানে আসতে গেলে একটু হাঁটাহাঁটির অভ্যেস কিন্তু থাকতে হবে, না হলেই
যারা মর্নিং ওয়াকার তারা আসেন ভোরবেলায়, আর যারা প্রেমিক প্রেমিকা তারা বিকেল সন্ধ্যে থেকে এখানে ভরে যায়। যাই হোক না কেন, স্বাস্থ্য উদ্ধারের জন্যই হোক আর মনের স্বাস্থ্য উদ্ধারের জন্যই হোক, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এখানে এত সুন্দর একটা জলের জায়গা, এত গাছ, এত সিনিক বিউটি, সব কিছু মিলিয়ে রবীন্দ্র সরোবরের জবাব নেই। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার আশপাশে রয়েছে 3টে কামান। এই কামানগুলো কার? কথিত আছে এই কামানগুলো সিরাজউদ্দৌলার কামান। সত্যি কি তাই? 1756-এ সিরাজ যখন কলকাতায় ঢুকেছিলেন, তখন এখন যে জায়গাটা শ্যামবাজার, মোটামুটি সেরকম একটা জায়গা দিয়ে সিরাজ ঢুকেছিলেন, কিন্তু সেখান দিয়ে তিনি ঢুকতে পারেননি আলটিমেটলি সাকসেসফুলি। তিনি কি করেন, সেখান থেকে তিনি ব্যাক করে যান। ব্যাক করে গিয়ে এখন শিয়ালদা যেখানে, সেই রকম একটা জায়গা দিয়ে তিনি ঢোকেন এবং সোজা বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে, এখনকার ঢালাউসি স্কোয়ার যেটা, সেইখানে সিরাজ তার ব্যাটালিয়নকে নিয়ে আসেন। কিন্তু তখন তো কলকাতা এরকম ছিল না। সেইখানে এসে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাটাক করেন এবং একটা যুদ্ধ বিগ্রহ হয়। তখন কলকাতায় ভর্তি জলা জমি, এবং আমি প্রথমেই বলেছি এই লেকটা এত বড় ছিল না, ছোট একটা জলা জায়গা ছিল। সিরাজ কি সেই কামানগুলোকে তার ব্যাটালিয়নকে দিয়ে কাঁধে করে ডালহৌসি থেকে এই বালিগঞ্জ পর্যন্ত, প্রায় ঢাকুরিয়া পর্যন্ত বলা যায়, এই 7 কিলোমিটার কাঁধে করে নিয়ে এলেন এই জলায় ফেলবেন বলে? কেননা এই খোঁড়ার সময় তো এই কামানগুলো বেরিয়েছিল। এটা নিয়ে কিন্তু সংশয় আছে। বরং একজন জার্নালিস্ট বার করেছেন, আমার ঠিক বাঁ দিকে রয়েছে প্রিন্স আনোয়ার শাহ রোড। এই প্রিন্স আনোয়ার শাহ রোডে টিপু সুলতানের অনেক বংশধর কিন্তু এখন রয়েছেন। টিপু সুলতানের বংশধর মানে তারাও কিন্তু রীতিমতো যুদ্ধ বিগ্রহের মধ্যে ছিলেন, তাদের পূর্বপুরুষেরা। তাদের কামান হতে পারে বলে ধারণা করা যায়। এইবার একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে কার কামান কি করে বোঝা যায়, বোঝার একটা উপায় আছে। সেটা হচ্ছে কামানের ওপরে একটা জায়গা আছে যেখান দিয়ে আগুনটা দেওয়া হয়, একটা হোল আছে। সেই হোলটার পাশে পুরো একেবারে এমব্রেস করে খোদাই করা থাকে কার কামান, কারা তৈরি করেছিল এবং কোন সালে তৈরি হয়েছিল। তাহলে এটা দেখে আমরা কিছু বুঝছি না কেন? বুঝছি না এই কারণে, তোলা তো হয়েছিল জল থেকে, তারপরে এই বেদির উপর যখন বসানো হয়েছে তখন এই পুরো জিনিসটাকে উল্টো করে বেদির দিকে রেখে এটাকে গাঁথা হয়েছে। যদি কোনোদিন বেদি থেকে এই কামানকে তোলা হয়, যদি কখনো তোলা হয় এই কামানকে, তাহলে নিচের দিকে ওইটাকে দেখলে বোঝা যাবে অ্যাকচুয়ালি কামানটা কার, কোন সময় তৈরি হয়েছিল এবং কে তৈরি করেছিল। কেমন লাগলো বস রবীন্দ্র সরোবর ভ্রমণ? আমি এখানে অনেকবার এসেছি, ছোটোবেলা থেকে এসেছি। আমার মামা বাড়ি যেহেতু গড়িয়াহাটে, আমি এখানে অনেকবার বন্ধু বান্ধবের সাথে এসেছি। তোমরা এখানে হয়তো অনেকে এসছো, যারা আসোনি তারা প্লিজ এসো। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে চাইনিজ ঘন্টাটাকে টাং করে বাজিয়ে দাও। আমি চললাম আবার একটা জায়গা খোঁজ করতে। গ্রিন ট্রাইব্যুনালের বিরুদ্ধে কলকাতা 10 কোটি টাকা স্যাংশন করেছে এই জায়গাটাকে সৌন্দর্যায়নের। কলকাতা বিশ্ববিদ্যালয় রিসেন্টলি নগরায়ণ, কি বলবে জানো, দক্ষিণ কলকাতার ফুসফুস, পড়ে যাচ্ছিলাম আরেকবার। এই টোটাল এরিয়াটা হচ্ছে 192 একর আর কাঠ। যারা পুজো দিতে এসেছিল জলের জিনিস আরেকবার নেই। এছাড়া আছে সুইমিং ক্লাব। আরেকবার দেবো এই ভিডিওর শেষে। আমি আমার কনফিউশন হয়ে যায়, ভিডিও বলবো না চ্যানেল বলবো না ব্লগ বলবো, কি বলবো চাই।